এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এমন হয়ে আছিস কেন? মাহরুরের আওয়াজে চোখ তুলে চটজলদি বলে ফেলে, ডক্টর শুধু সন্দেহ করছে, আমি জানি এমন কিছুই না। মিষ্টির সময় আমার বমি হয়নি, খারাপ লাগেনি, সব খাবার খেতে পেরেছি আমি। মাহরুর আবার মাথায় হাত ফেরায়। মল্লিকা তার ব্যাপারে নতুন কিছু অনুধাবন করতে পারল। কোনো বিষয়ে মাথা কাজ না করলে এমন করে মাহরুর। সময় নিয়ে বলল, সব ক্ষেত্রে অবস্থা এক হয় না। বাড়ি চল, খাবার খাবি। আমি খেতে পারবো না। পারবি, ডাক্তার বমির ওষুধ দিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল। খাবার খেয়েছে মল্লিকা, তবে অল্প। শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। পাশে অর্ধশোয়া মাহরুর। ডান হাতের একটা নখ বোধহয় অবশিষ্ট নেই, কামড়ে কামড়ে শেষ করে ফেলেছে। মল্লিকা 2-4 বার প্রশ্ন করলে একই উত্তর দেয়, কিছুই হয়নি তার। দেহে শক্তি নেই, সাথে মুখেও। আর প্রশ্ন করলো না মল্লিকা। রেদওয়ান আর শিরিন এসেছে, সাথে 2 ছেলে মেয়েও। মিষ্টি এত সময় অবধি রহিম চাচার ঘরেই ছিল। সুমাইয়া আর সাইমনের নাম শুনে এক দৌড়ে ফিরে আসে ঘরে। কুরবানির গোস্ত ফ্রিজে রেখে শিরিন মল্লিকার কপালে হাত রাখলো, বলল, কেমন লাগছে এখন? শুনলাম তোর শরীর ভালো না। সর্বাঙ্গে জোর খাটিয়ে উঠে বসলো মল্লিকা, বলল, এখন একটু ভালো আছি বুবু। ডাক্তার কি বলল? শিরিন জানতে চায়। মল্লিকা এদিক ওদিক চায়। না, রেদওয়ান মাহরুর কেউই নেই এখানে। মেনিমুখো হয়ে উত্তর দিল, টেস্ট দিয়েছে বুবু, সন্দেহ করছে আমি আবার মা হতে চলেছি। কিন্তু আমার কি মনে হয় যেন এটা ভুল। আমি একবার মা হয়েছি, গতবারের সাথে কোনো লক্ষণ মিলছে না। আমি আবার মা হতে চলেছি। শিরিনের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আগে পরে মল্লিকা কি বলেছে না বলেছে তাতে কিচ্ছুটি আসে যায় না। ডাক্তাররা চতুর হয়, মানুষের অর্ধেক অবস্থা মুখ দেখেই বলে ফেলে। মনে মনে নিজেকে আশ্বাস দিল এবার ভাইয়ের ঘরে আসছে নতুন কেউ। মন বলছে তার। মল্লিকাকে বলল, শোন, সব সময় এক লক্ষণ থাকে না। আমার 2 সন্তান, দুইজনের সময় দুরকম অনুভূতি হচ্ছিল। কিন্তু বুবু, ফ্যাল ফ্যাল নয়নে চাইল মল্লিকা। তুই খুশি না? মাহি ভাই খুশি না? এখনো তো পুরোপুরি যাচাই হয়নি। তাছাড়াও আমি ওনার মনোভাবটা বুঝতে পারছি না বুবু। অদ্ভুত আচরণ করছেন, মাথা চুলকায়, নখ কাটে, আবার অযথাই ছাদ থেকে ঘর, ঘর থেকে ছাদ হেঁটে বেড়াচ্ছে। আমার কি মনে হয় জানিস? কি বুবু? ভাই আমার পাগল হয়ে গেছে। বলেই শব্দ করে হাসল শিরিন। রিপোর্ট আনতে মাহরুরই গিয়েছে একা। মল্লিকা আর শিরিন দূরের কথা, রেদওয়ানকেও সাথে নেয়নি। বুক ফুলিয়ে গম্ভীর গলায় বলে গিয়েছে সে একা যেতে পারবে। শিরিনের মতে যাক, যেতে পারলে রিপোর্ট শিরিনের মন মোতাবেক হলে যে শক্তপোক্ত দেহে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে ফিরতে পারবে কি না কে জানে। তাই ভেবে হাসল শিরিন। একাকী শিরিনকে হাসতে দেখে রেদওয়ান বলল, কতবার বলেছি একটা উজা ডাকি, তোমার লক্ষণ আমার ভালো ঠেকছে না। চোখ রাঙিয়ে শিরিন বলল, কি করেছি আমি? একা একা পেতনিদের মতন হাসছো কেন? কারণ জীবনে প্রথমবারের মতো ফুপ্পি হবো মন বলছে। আর তুমি ফুপা, সাথে খালা আর খালু। হাই ভোল্টেজের হাসি দিয়ে বলল শিরিন। এটা কখন হলো? রেদওয়ানের প্রশ্নের ধরন দেখে অবাক না হয়ে পারল না শিরিন। অদ্ভুত লোক তো, কখন হলো মানে কি? মুখের বিচিত্র ভঙ্গি আর কুচকানো কপালের মধ্যভাগ দিয়ে তাকিয়ে রইল রেদওয়ানের দিকে। ভাবছে এই লোকের সাথে কি করে তার বিয়ে হয়ে গেল। মাহরুর ফিরেছে ঘণ্টাখানেক সময় নিয়ে। সবাই গোল হয়ে বসে তার মুখের দিকে চেয়ে। বড়দের দেখা দেখি বাচ্চারাও মাহরুরের কপাল বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখ এড়াচ্ছে সবার। এক পর্যায়ে তাদের দৃষ্টি সহ্য করতে না পেরে বলে উঠল, কি সমস্যা তোদের? শিরিন বলে, ডাক্তার কি বলল? পরপর রেদওয়ান প্রশ্ন ছুড়ে। রিপোর্টে কি এসেছে? মাহরুর ঠান্ডা গলায় উত্তর দেয়। ডাক্তার ওষুধের নাম বলেছে আর ওষুধ দিয়েছে। শিরিন আবার জেরা করে, তোমার ঘরে নতুন কেউ আসছে কিনা সেটা বলো। কপালের ঘাম মুছে মাহরুর আবার চুলে হাত ফেরাতে লাগলো। মল্লিকা বলে উঠল, দেখেছো বুবু? শিরিন তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলে, দেখেছি দেখেছি। পুনরায় মাহরুরের দিকে একই প্রশ্ন করলো। কেউ আসছে কি? থমথমে গলায় মাহরুর উত্তর দেয়, হ্যাঁ।
এক একজনের এক এক প্রতিক্রিয়ায় দেখা গেল কয়েক মিলি সেকেন্ডে। কথাটি কর্ণপাত হওয়ার সাথে সাথে মল্লিকা রসগোল্লার ন্যায় যায়। শিরিন তালি বাজিয়ে দু হাতে একত্রে মুঠ করে আছে। রেদনের ঠোঁট জুড়ে বিশাল হাসি। বোকাশোকা বাচ্চারা শুধু কিছুই বুঝল না, তাকে বোঝালো রেদওয়ান। এখন সময় তাদের দুজনকে একাকিত্বে ছেড়ে দেওয়ার, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে না। এই নতুনত্ব সম্পর্কের নবপ্রবর্তিত রূপ প্রস্থান করলো বুদ্ধিমত্তা খাটিয়ে। মাহরুর মল্লিকার দিকে চায়, আবারও সেই আগেকার রূপ। চোখ নামিয়ে রাখলে কি ভালো লাগে। মুখে কথা ফুটে অনেক সময় বাদে। মাহরুর আগ বাড়িয়ে বলে, আগেও এমন সময় পার করেছেন তাই না? হুম। তাহলে অধমের মতন বসেছিলেন কেন? যেন প্রথমবার মা হচ্ছেন, যেন কোনো অভিজ্ঞতাই নেই। ফটাফট নেত্রযুগল তুলে ধারালো মাহরুরের পানে। এগিয়ে এসে মাহরুরের হস্ত নিজের দুহাতে নিয়ে বলল, আপনি খুশি না তাই না? তোয়াক্কাবিহীন মাহরুর মল্লিকার এই প্রশ্নে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ রেখে বলল, দ্বিতীয়বারে অনীহা হয় কি করে? ডাক্তার কি বলেছে জানিস? অতিরিক্ত দুর্বল তুই। আধার ঘনিয়ে আসে মুখটা চন্দ্রের, ঠোঁটজোড়া কাঁপছে। নিজের কম্পনকে সঙ্গে রেখে বলতে লাগলো, আগেরবারও বুঝিনি, 3 মাস পর জানতে পেরেছি, তাও হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার। মিষ্টির জন্মের সময় আমার স্বাস্থ্য ভালো ছিল, বমি হতো না, বিচলিত অনুভব করতাম না, স্বাভাবিক ছিল তখন। মাহরুর এই উত্তরের জন্য প্রস্তুত ছিল, এমন কিছুই আশাবাদী ছিল সে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে দৃষ্টি গাঢ় করে বলে, সেই সময় রমজান চাচা একটা সুন্দর চাঁদকে তুলে দিয়েছিল, যার মধ্যে না ছিল কোনো কলঙ্ক, না কোনো ত্রুটি, ছিল একটা উদাসী মন, তাই হয়তো অনুভব করিসনি। এখন কেন অনুভব করছি এই দুর্বলতা? কারণ মিষ্টির অনাগত ভাই অথবা বোন আমাদের একে অপরের প্রতি দুর্বলতার প্রতীক। মাহরুর মল্লিকার হাত টেনে নেয়, মুঠ করে থাকা হাত ছাড়িয়ে নিল। প্রথমে ডান হাত, পরবর্তী বাম হাত রেখা মেলাচ্ছে। হাতের তালুর এলোপাথরিক রেখাগুলো খুবই মনোনিবেশ করে দেখে নিচ্ছে। মল্লিকা জানতে চাইল, কি দেখছেন? ভাবুক ভঙ্গি আর কণ্ঠস্বর টেনে মাহরুর বলল, পড়ালেখার রেখা তোর হাতে নেই রে। রাশিতে শনির দশা, সামনের বছরের মাঝামাঝি একজন আসবে, এরপরের বছরের মাঝামাঝি আরেকজন আসবে, তারপর আরেকজন, এভাবে তোর পড়ালেখা করার প্ল্যান ভেস্তে গেল। বাদ দে, তুই অশিক্ষিতই থাক। হতবিম্বল মল্লিকা। এই সময় তো তার অনুভূতি প্রকাশ করার কথা। প্রথম বাবা হচ্ছে কি তার মনের হাল তা না, সে তার আজগুবি কথায় ঝুড়ি খুলেছে। আমার চোখে চোখ রেখে বলেন আপনি খুশি? অকপটে চোখে চোখ রাখে মাহরুর, বলল, খুশি আমি? ধাঁধায় ফেলছেন। উফ, তোকে আমি অনেক জ্বালাবো চন্দ্র। কথার ধাঁধায় পড়ে বিরক্ত হয় মল্লিকা। কপাল কুঁচকে বলে, উফ। আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখনই ডাক্তার আর রিপোর্ট দুটোই পেয়েছি। জেনেছি তুই মাত্র 2.5 সপ্তাহের অন্তঃসত্ত্বা। ওই ছোট্ট জানটা আমার আর তোর অংশ, একটু একটু করে বেড়ে উঠবে, মিষ্টির খেলার সাথে আসবে। আমি স্তব্ধ ছিলাম, শূন্য লাগছে নিজেকে। হলো কি ভাবতে পারছি না কিছু। এখন মনে হচ্ছে আমার ভেতরে সব গুলিয়ে আসছে। আমার প্রেমে পড়ে একবার কি বলেছিলি মনে আছে? মনের মধ্যে প্রজাপতি উড়ে কিনা জানতে চেয়েছিলি। আমার মনে উঠছে, মনে, পেটে, মস্তিষ্কে সবখানে প্রজাপতি উঠছে। লজ্জাসরম ধুয়োয় উড়িয়ে দিল চন্দ্রমল্লিকা। চারিপাশে পরিবেশ পর্যবেক্ষণ করল না। চট করে মাহরুরের কপালে চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায় মধ্যিখানে। কাছে এসে শক্ত বাঁধনে জড়িয়ে পড়ল মাহরুরের বক্ষে। এরকম সময় খেয়ালহীন থাকলেও মিষ্টি এই বিষয়ে লক্ষ্য করেছে। হিংসে হলো তার, কেন মা তার মাহি বাবাকে জড়িয়ে ধরে আছে। অন্য পাশে এসে তাদের মধ্যিখানে ঢুকে বসে হিংসুটি গলায় বলল, আমার মাহি বাবাকে ছাড়ো মা। ছাড়ল না মল্লিকা, ছাড়বে না, পূর্ণ অধিকার আছে। মামের মাঝে ফেসে আছে মাহরুর। মল্লিকাকে ধাক্কা দিচ্ছে মিষ্টি। আলগোছে মাহরুরে তাদের মধ্যিখানে জায়গা করলো মিষ্টির জন্য। চোখের আড়ালে এক বলিষ্ঠ হাত শাড়ির আঁচল ভেদ করে মসৃণ পেটে হাত রেখেছে। মিষ্টির মাথায় মাথা ঠেকায়। প্রশান্তের চোখ বুঝে বলল, এখানে আমরা 4 জন, আজ থেকে আমরা 4 জন। চন্দ্র সোজা হয়ে ঘুমো। এটা কেমন ভঙ্গি ঘুমানোর? পেটে চাপ পড়ছে। বিছানায় উল্টো হয়ে শোয়া মাত্রই চোখটা লেগে এসেছিল। মাহরুরের বাজখাই গলায় সেটা সম্ভব হলো না। একঘেয়েমি লাগছে, অবসন্নতায় ঘেরাও। চোখ টানছে ঘুমে, সাথে মাহরুর বাহু টানছে। উঠতে হবে, সোজা হয়ে শুতে হবে। মল্লিকা নাকচ করলো, বলল, আমি এভাবেই থাকবো। চন্দ্র সোজা হ বলছি। ভালো লাগছে না মাহরুর ভাই, সরুন। ধমকের সুরে মেয়ে এসে অস্থির হলো। বিচলন চলল হৃদয়ে। ভালো লাগছে না। দ্রুত মল্লিকাকে টেনে জানতে চাইল, কি হয়েছে? কেন ভালো লাগছে না?
সমস্যা হচ্ছে কোনো? ডাক্তারের কাছে যাবি চন্দ্র? ওষুধ খেয়েছিলি? না। দোষ আমারই। তোর ওষুধের ব্যাপারটা আমার খেয়াল রাখা উচিত। ধুর। মাহরুর মাথা ঝাঁকাচ্ছে। মল্লিকা হাত এগিয়ে মাহরুরের মুখে চেপে স্থির করলো তাকে। বলল, আমিন, কিছু হয়নি। ঘুম পাচ্ছে আর সোজা হয়ে শুয়ে শান্তি পাচ্ছিলাম না, তাই উপর হয়েছি। না চন্দ্র, এভাবে তো চলবে না। পেটে চাপ পড়ছিল, তোর তো বোঝা উচিত। পল্লবিত মুখে মল্লিকা বলে ওঠে, মাত্র 2.5 সপ্তাহ বয়স ওর। এখন আমি যেভাবে ইচ্ছা শুতে পারবো। 3 মাস পর পেটে চাপ দেওয়া যাবে না আর। জানি বলেই করেছি এই কাজ। মানল না মাহরুর, নিজের মতোই প্রশ্ন করে গেল, ডাক্তার যে বলল প্রথম 3 মাস সাবধানে চলতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। কিছু একটা ভাবতে বসলো মাহরুর। বোধগম্য হয় মল্লিকার। এখনই আবার কিছু আদেশ ছুড়ে বসবে। এটা করিস না, ওটা করিস না। ঘুম ভেঙে পড়া চোখগুলো সজাগ রেখে বসে রইল মাহরুরের অপেক্ষায়। ভাবনা চেতনার অবসান ঘটিয়ে মাহরুর বলে, এই শোন, সন্ধ্যার দিকে ছাদে যাবি না, চুল খোলা রাখবি না, তোর পছন্দের ফল কি আর খাবার একটা লিস্ট দিস, আমি সব নিয়ে আসবো। আর কিছু খেতে ইচ্ছে করে? মল্লিকা ঠোঁট প্রসারিত করেছিল, তার আগে মাহরুর ফোন হাতে নেয়। বৃদ্ধাঙ্গুল চালিয়ে দ্রুতগতিতে রমজান চাচার নাম্বার বের করলো। বলল, আমি চাচা চাচিকে ঢাকায় আনছি, এখন চাচির অনেক প্রয়োজন। আমি অফিসে থাকি, মিষ্টি দেখতে হয়। তুই আর যাবি না মিষ্টিকে আনতে স্কুল থেকে ভর দুপুরে? আমি দিয়ে আসবো আর দুলাল গিয়ে আনবে। এসবের কোনো দরকার নেই তো। চুপ থাক। মাহরুরের কর্মকাণ্ড বিমূঢ় করে তুলেছে। লোকটা মল্লিকার চেয়ে বেশি ছটফট করছে। কি দেখে কি করবে দিশা খুঁজে পেল না। হেঁটে চলে আবার ভাবনায় মশগুল হয়ে ওঠে। মোবাইলে খুঁটে খুঁটে দেখছে প্রথম 3 মাস একটা হবু মায়ের জন্য কি কি প্রয়োজন। লিস্ট করে ফেলে কাগজে কলমে। আবার কাছে বসে কপালে হাত রেখে দেখে, পেটে হাত রেখে দেখে কোনো সমস্যা আছে নাকি যাচাই করতে। ডাক্তার সাজার উপক্রম। ইতিমধ্যে ঠোঁটে আঙুল রেখে মল্লিকাকে চুপ থাকতে বলে রমজান সাহেব, আর ফরিদা বেগমের মাথায়ও প্রেশার তুলে ফেলল। কাল পরশুর মধ্যেই হাজির হবে তারাও। কপালে হাত চেপে বসলো মল্লিকা। গতকাল বলল না তাকে অনেক জ্বালাবে, ঠিক এই জ্বালাতন চলবে দীর্ঘ 9 মাস। রক্তক্ষয়ী 9 মাস, মস্তিষ্ক ক্ষয়ী যুদ্ধ চলবে। এক হাত কোমরে, অন্য হাত মাথা চুলকে মাহরুর বলে, মাতৃকালীন ছুটি আছে, পিতৃকালীন ছুটি নেই কেন? থাকলে ভালো হতো না? আমি তোর সাথে থাকতে পারতাম। আপনি অফিসেই থাকেন ভাই। কি বললি? কিছু না, ঘুমাবো। শুভরাত্রি। এখন তো সব কিছু ঠিকই গুছিয়েছেন। নিত্য নতুন আইডিয়া আসছে আপনার মাথায়। শুনলাম বিয়ে করে ফেলেছেন। আমার বেলায় সেগুলো কোথায় ছিল? আমি থাকতে তো নতুন চাকরি খোঁজার ইচ্ছেটাও জাগেনি আপনার মাথায়। নাকি আমাকে সাইডে করে ওই মল্লিকার জন্য জায়গা বানাচ্ছিলেন? দামি পোশাক আর অলংকারে আবৃত হীরা, পরনের কাপড় ধরন বিলেতি, চুলগুলো অন্য রঙে রাঙিয়েছে, কেমন যেন লাগছে দেখতে। তবে মাহরুরের মনে এক বিন্দু তার প্রতি আগ্রহ জাগলো না, উল্টো তার তাচ্ছিল্যে আমর্ষ। মল্লিকাকে নিয়ে ডাক্তারের কাছে থেকেই ফিরছিল। ডাবের পানি খাওয়ানোর জন্য দোকানে বসিয়ে রেখে যে এতদিন বাদে হীরার মুখ দেখতে হবে সেটা ভাবেনি। হীরা আবার বলল, এই হলো মল্লিকা? তাই তো চিনি একে আমি। আমাদের বিয়েতে শোকাহত মুখটা দেখেছিলাম। মাহরুর বাঁকা হেসে হীরাকে প্রশ্ন করলো, ফিরলে কবে বিলেত থেকে? সেটা জেনে আপনার কি লাভ? আপনাকে মাত্র যা বললাম, মনে হচ্ছে এড়িয়ে যেতে চাচ্ছেন। মোটেও না, আসলে এসব ব্যাপারে কথা বলার ইচ্ছে সময় দুটোরই বড্ড অভাব। বাবা হতে যাচ্ছি, দোয়া করো। বাহ, খুব বদলেছেন আপনি। ঠিক তোমার মতন হীরা। কটাক্ষ করেছে মাহরুর। রাগে ফুঁসতে থাকা মল্লিকার মুখটাও দেখা গেল লালাপ বর্ণ ধারণ করেছে। মাহরুরের হৃদয় প্রসন্ন হয় এই হিংসুটে স্বভাব দেখে। মল্লিকার হাত ধরে তাকে উঠিয়ে দাঁড় করালো। বিদায় নেওয়ার আগে বলল, তোমার জন্য এসবই করতাম হীরা, যদি তুমি মানুষটা আমার হতে। চেয়েছিলাম তোমাকে নিয়ে সংসার সাজাতে, এটা সত্য। মন থেকে ভালোবাসতাম না তোমাকে, তবে ভালোবাসতে কত সময় লাগে, একটু যত্ন, একটু আদর, একটু সমঝোতা, সব মিলিয়ে প্রেম হতো। কিন্তু হয়নি। তুমি ভালোবাসতে টাকাকে, আর যে জীবন্ত জিনিসকে ভালো না বেসে কোনো জড়বস্তুকে ভালোবাসে সে তো মানুষই না, সেও জড়বস্তু। ভালোবাসলে ভালোবাসা পেতে, ভালোবাসলে আমি তোমার সব আবদার পূর্ণ করার চেষ্টা করতাম। তুমি মজে ছিলে অন্য পুরুষে, তাহলে তোমার উপর আমার কষ্টের কামাই কেন উড়াবো? কথাগুলো বলতে চাইনি, তবে আজ বলছি।
আরেকটা পরামর্শ দিচ্ছি, তোমার লোভ এখন অহংকারে পরিণত হয়েছে, সামলাও, ডুবে যাবে। দোয়া করি যেন এমন না হয়। হীরা আর আগে ডগমগ করে বলল, আমি আমার স্বামীর সাথে খুব ভালোই আছি মাহি। আমাকে ভালোবাসে, আমার সব শখ পূরণ করে। আপনার জ্ঞান না ঝরালেও চলবে। কথার উত্তর দিল মল্লিকা। গলা নামিয়ে কথা বলুন। এত তেজ দেখানোর কোনো কারণ নেই। এত টাকা, এত ভালোবাসা, তাহলে এখানে এসেছেন কেন? এসব আমাদের দেখাতে? ভালোই করেছেন দেখিয়ে। আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগলো। নিজেদের অবস্থান আরো ভালোভাবে বুঝলাম। আমরা আপনার চেয়ে লাখ গুণ ভালো আছি। এই মেয়ে, এই! চেঁচিয়ে উঠল হীরা। আসতে পারেন আপনি। আমার স্বামীর দোকানের সীমানায় পা দিয়ে রেখেছেন, বের করে দেওয়ার অধিকার আছে। দিলে আপনারই সম্মানহানি হবে। যান এখান থেকে, আপনাকে আমার সহ্য হচ্ছে না। অতিরিক্ত রাগ মল্লিকার জন্য ঠিক নয়। হীরা তরতর করে বিলাসবহুল গাড়ির দরজা লাগিয়েছে, সাই সাই করে ছুটল কোথাও। মাহরুর দেরি করলো না, মল্লিকাকে নিয়ে দ্রুত বাড়ি ফিরেছে। মিষ্টিকে নিয়ে রাতের খাবারটাও খেয়ে উঠল। মল্লিকার মাথা গরম, রেগে আছে মুখে স্পষ্ট। মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেয়, সকালে স্কুলে যেতে হবে, অথচ নিজে ঘুমালো না। সাথে মল্লিকাকে টেনে নিল নিজের কাছে। আজকাল মল্লিকা পূর্বের তুলনায় বেশি আকর্ষণ বোধ করে মাহরুরের প্রতি। বুকের উষ্ণতায় জড়িয়ে থাকতে চায় প্রায় সময়। পিঠ ঠেকায় মাহরুরের বুকে, চাদর আবৃত করে নেয়, তবে কথা বলল না। রাগটা ধরে রাখলো নিজের মধ্যেই। মাহরুরের মাথায় দুষ্টু বুদ্ধি আছে। কানের কাছে ফিসফিস করে মল্লিকাকে তারই কথা বলতে ভেঙিয়ে বলল, আপনাকে আমার সহ্য হচ্ছে না। মল্লিকা ঘাড় ঘোরায়, বলে, মজা করছেন? আমার এই দুঃসাহস? ভদ্র মহিলা সে একজন। জলের উপরে ছাই হয়ে যাচ্ছিস মনে হচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ঘুরে বসলো মল্লিকা, বলল, আপনিও কম যান না। কি বলছিলেন? তুমি ভালোবাসলে আমিও ভালোবাসতাম, আদরে যত্নে আরো কত কি। এখন এইসব বলার মানে কি? আরে বাবা, আমি তো উদাহরণ দিচ্ছিলাম। এরকম উদাহরণ কেন দেবেন? এখন আমি আছি না। আছিস তো চন্দ্রমল্লিকা। ঠোঁট কামড়ে ধরল মল্লিকা, মুখ ফুলিয়ে বসে রইল। তার অভিমান কমছে না, ভালো লাগছে না। বাচ্চা মতে নেমে এসেছে, নিজেকে অনুধাবন করলো মিষ্টি রূপে। মাহরুর বলে ওঠে, আপনার অধৈর্যরা মুক্ত করবেন? কেন? হৃদয়ের তৃষ্ণা মেটাতাম ছুঁয়ে দিয়ে। দিব না। আপনি তৃষ্ণার্তই থাকেন। ক্ষুদ্র আকৃতির চক্ষু যুগল আশাহত, আধারে আবছা চন্দ্রের মুখ পানে চেয়ে আছে। হাসি তার ঠোঁটে স্পষ্ট। অদ্ভুত এক পুরুষালী ঘ্রাণেন্দ্রিয়তে এসে ধাক্কা খাচ্ছে বারে বারে। মা হবে, জননী হবে আরও এক সন্তানের, তাই বুঝি আরও রূপবতী মনে হচ্ছে চন্দ্রকে। মাহরুর সময় নিল, চোখের তৃষ্ণা আছে নিবারণ করলো। খানিক বাদেই বলল, আজ যেমন আমার হয়ে দাঁড়িয়েছিস, এভাবে সারা জীবন দাঁড়াবি? যে মানুষটা পুরো একটা সংসারের হাল কাঁধে নিয়ে চলছে কোনো অভিযোগ ছাড়া, তার জন্য ঢাল হয়ে দাঁড়াবো না? সমাজের চোখে নারী দুর্বল। সৃষ্টিকর্তা আমাদের কোমল বানিয়েছেন ইচ্ছাকৃত। এই জগৎ সংসারে স্নেহ মমতার দরকার আছে বলেই তবে সেই কোমল নারী জাতির পাশে যখন একজন শক্ত পুরুষ এসে দাঁড়ায়, দুজনার সমন্বয়ে তৈরি হয় একটা স্তম্ভ। আপনি ওই নারী নিজের মধ্যে শক্তি অনুভব করে। আপনি আছেন বলেই আমি আছি। মল্লিকার এলোমেলো চুলের গভীরে হাত রেখে মাহরুর মুগ্ধ হয়ে উত্তর দেয়, তুই আছিস বলে আমিও আছি, না হয় ভেঙে গুড়িয়ে যেতাম। ধুলোয় উড়ে বেড়াতো আমার অস্তিত্ব। এই সুখে আমি কাউকে বাধা হতে দিব না। আপনাকে আমার জন্যই বানানো হয়েছিল মাহরুর ভাই। অনন্তকাল আমার হয়েই থাকবেন। সত্যি বলেছিস? না হয় এত শক্ত বাদ থাকার পরও দ্বিমুখী দুই নদী একত্রে এসে মিলল কেন? ঠোঁট চেপে হাসি উপহার দেয় মল্লিকা। তাদের অল্প স্বল্প কথা অনেকটা প্রশান্তির। নিজেদের মধ্যে রুটিন তৈরি করেছে, অন্তত 10 মিনিট হলেও একে অপরের জন্য বরাদ্দ। রাতের আধারে আচ্ছন্ন শহরের আড়ালে নিজেদের ঝুড়ি খুলে বসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের। নিজস্ব ব্যক্তিত্বের বাহুবন্ধনে নিবদ্ধিত হয়ে যাওয়া মল্লিকা কোনো নড়চড় করে উঠল না, নাই কোনো অনিচ্ছা প্রকাশ করলো তার পানে। ডুবিয়ে নিতে চাইলে নেক, মল্লিকা বারে বারে ডুব দিতে চায় তার প্রেম সাগরে। অতলে ডুবে মাহরুরের ওই হৃদয়টাকে ছুঁয়ে দেবার বড্ড ইচ্ছে।
কতই পরিষ্কার আর পবিত্র হবে ওই হৃৎপিণ্ডটা, কত কত স্নেহ সেখানে সঞ্চিত করা, প্রতিদিন প্রতি রাত যে আলোময় ভালোবাসার প্রতিফলন ঘটায়। সেই হৃদয়টাকে দেখতে চাই চন্দ্রমল্লিকা। এক কোণে জমে থাকা দুঃখ নিজের সাথে নিয়ে ফিরতে চায়। মনের এই আকুতি মুখে ফুটে বেরিয়ে এলো, ধীমা গলায় বলল, কষ্ট তোমার অযোগ্য মাহরুর ভাই। কত সুখ চাই বলো? আমার জন্য বরাদ্দ সুখটুকুও তোমার জন্য চেয়ে নিব। বক্ষপিঞ্জিরায় আবদ্ধ থাকা হৃদয়টা ঝিপ ঝিপ আওয়াজ করে যাচ্ছে। মল্লিকের কথায় যেন হৃৎপিণ্ডের গতিবেগ বাড়ল। কথা কারো হৃদয়কে এইভাবে প্রভাবিত করতে পারে? বড্ড বোকা এই হৃদয়। কখনো কথার জালে ফেঁসে কাঁদে, আবার কখনো হাসে। হাত রেখে অনুভব করলো মল্লিকা সেখানটায়। জানো কি প্রিয়, এই দেহের সবচেয়ে অবুঝ অঙ্গ হচ্ছে হৃদয়। ঘোর লেগে যাচ্ছে মল্লিকার বাচনভঙ্গিতে। মাহরুর নীরবতা ভাঙতে প্রস্তুত ছিল না। শুনতে চাইছিল কোকিল কণ্ঠে ওই সুমধুর বাক্যগুলো। তবে মস্তিষ্ক সে কি অবুঝ? অহেতুক চিন্তা নিয়েই আসে, অপ্রয়োজনীয়ভাবে আবার প্রশ্ন করছি, দ্বিতীয়বারের মতন ভালো বাবা হতে পারবো তো? কেন পারবে না? স্বল্প অভাবী মানুষ আমি। যত্নে অভাব আছে? সেটা তুই বল। নেই, এতেই চলবে। ব্যাকুলতে এসে ঘিরে ধরল মাহরুরকে। তৃষ্ণার্ত সে, রূপবানের স্পর্শে থাকবে বলে জানান দিয়েছে। কাছে টেনে শীতল স্পর্শে উন্মুক্ত করে নেয়। মধুসূদা পান করেই রেহাই দিল তার আসমানের চাঁদকে। শুভ্র আলোর সম্মুখে লাজের মেঘ এসে হাজির, তবে বাধা প্রদান করেনি মাহরুরকে। তারও আবডালে প্রয়োজন এই পুরুষের সান্নিধ্য। জীবনে তোমাদের মতো মাইয়া মানুষের কমতি নাই। পুরান নায়িকা, নতুন নায়িকা, আবার সাইড নায়িকা। আবার আমার শালিকার কপালও খারাপ, বউ ঠিক মতো তাকায় না। দোকানের চেয়ারে পা তুলে বসে হিসেব করছে মাহরুর। শার্টের অর্ধ নামানো। রেদওয়ানের সাথে আলোচনা করছিল বিগত দিনের কথাগুলো। বলা হয়নি তাকে। তানিয়া থেকে শুরু করে হীরা অবধি সকল ঘটনাই খুলে বলল। তার প্রতিক্রিয়াতেই এরূপ বাক্য ছুড়ে রেদওয়ান। কথার ভঙ্গিতে ঠোঁট প্রসারিত করে হাসল মাহরুর, চক্ষু তার কাগজে কলমে। উত্তর দিল, আমার জীবনের নায়িকা একটাই, বাকিগুলো খলনায়িকা। তা তো বটেই, বাকিরা মাঝে মধ্যে আসে হাওয়া বাতাস খেতে। সময়, রুচি কোনোটাই নেই তাদের দিকে তাকানোর। আমার দিকে আজ অবধি কেউ চাইলো না। যারা চেয়েছে পুলিশের কাপড় দেখে কপাল কুঁচকে নিয়েছে। আমার বোন থাকতে তুমি অন্য কারো দৃষ্টি আশা করছো কি করে? না মানে এমনি, তোমার বোন থাকতে আমার সাধ্য নেই অন্য কারো দিকে তাকানো। কিন্তু অন্যের দৃষ্টিতে কোনো বাধা নেই, তাকাবে, আমাকে অনুভব করাবে আমিও সুদর্শন। অট্টহাসিতে ফেটে পড়ল মাহরুর। রেদওয়ান মজার মানুষ। বোনজামাইয়ের চেয়ে ঊর্ধ্বে তাদের সম্পর্ক। এই তো কতবার আপন ভাইয়ের মতন সাহায্য করেছে, এগিয়ে এসেছে সকল বিপদে। ভাবতেই শান্তি লাগে। দুজনের মধ্যে যোগ হলো আরও একজন। রহিম মিয়া এসে উকি দিলেন। দোকানে কেউ আছে কিনা দেখতে চাইলেন। মাহরুর আর রেদওয়ানকে দেখে ভেতরে এসে বসেন হাসি মুখে। মাহরুর বলল, আসসালামু আলাইকুম চাচা, কি খবর? আল্লাহ রাখছে, তোমারে যে পাই না এক সপ্তাহে যাবত। কই থাকো জানতে চাইলেন রহিম চাচা। এই তো চাচা, অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে দোকান, মিষ্টির আবার পরীক্ষা চলে, ওকেও সময় দিতে হয়। আইসা আইসা, তয় বউ ভালো আসেনি? খাওন দাওন ঠিক মতো করে? হতাশ গলায় মাহরুর জবাবে বলল, আর খাওয়া দাওয়া বলে বলে খাওয়াতে হয়। ভাবুক ভঙ্গিতে মাথা দুলাল রহিম মিয়া। বলেন, পরশুদিন গ্রামে যাইতাছি বুঝছ, ক্ষেত খামারি করে আমার ছোট ভাই, পুকুরে মাছও আছে। ওখান থেকে টাটকা সবজি আর মাছ আইনা দিমু। বউরে দিও, নাতিরেও দিও, তুমিও খাইও। সৌজন্যমূলক হেসে মাহরুর বলে, অবশ্যই চাচা, ভালো হবে। আজকাল ঢাকার বাজারে ফরমালিন ছাড়া কিছু পাওয়া দুষ্কর। তয় তোমার ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ চলে চাচা, আপনাদের দোয়ায়। আকস্মিক রহিম মিয়া নীরব হলেন। সাদা দাড়িতে আবৃত মুখটা নুয়ে ফেলেন। হয়তো কিছু ভাবছেন। মুখে সেই ভাবটা স্পষ্ট দেখা গেল। খানিক সময় বাদে মলিন গলায় বললেন, তোমার চাকরিও চলে, লগে ব্যবসাও। আমার এই চিলেকোঠায় ঘরটা সাইরা যাইবা গা, তাই না?
মন খারাপের আভাস পাওয়া গেল রহিম মিয়ার কণ্ঠে। মায়াভরা বৃদ্ধ মুখ তার। মাহরুরেরও হৃদয়টা শিরশির করে উঠল, খারাপ লাগায় ভরে গেল। আসলেই এক না একদিন ছেড়ে যাওয়ার পরিকল্পনা আছে। তপ্ত নিঃশ্বাস ফেলে মাহরুর বলল, আপনাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে আমারও নেই চাচা। আমাকে আমার কঠিন সময়ে মাথার ছাদের ব্যবস্থা করেছেন, ঋণী আমি আপনার কাছে। তবে মেয়েকে যে কথা দিয়েছি, ওকে একটা ঘর দিব, বাড়ি দিব নিজস্ব। যাইও না, আমার পোলাটা বিদেশে থাকে, দেশে ফিরতে চায় না। মাইয়া বিয়া দিছি, বছরে একবার আসে। আর বুড়ি বউটা তোমার মাইয়ার লেগা পাগল। মিষ্টিরে না দেখলে নাকি বুড়ির পেটের ভাত হজম হয় না। লাগলে ওই ছাদে তোমারে একটা সুন্দর ঘর বানায় দিমু, খালি জায়গাগুলোতে। তাও এদিকেই থাকো, গো দেখলে শান্তি লাগে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।